8 বছর আগে যে ছেলেকে রিজেক্ট করেছিলাম ইন্টারভিউ দিতে গিয়ে, সেই ছেলেকে নিজের বয়স হিসাবে দেখতে হবে তা কখনো ভাবতে পারিনি আমি। সে আমার সামনে চেয়ারে বসে আছে আর আমি তার সোজাসুজি বসে আছি, হাত পা গামছে। সে এখনো আমার দিকে তাকিয়ে দেখেনি, তার চোখ আমার ফাইলে। চলুন পরিচয় দেওয়া যাক। আমার নাম আনায়া ইফরা। আমি অনার্স শেষ করে মাস্টার্স কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং নিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। গায়ের রং না খুব ফর্সা আর না শ্যামলা, এর মাঝামাঝি পড়ে। উচ্চতা 5 ফিট 4, লম্বা ঢেউ খেলানো চুল, কালো চুলের মধ্যে লাল রঙের আভা আছে যা সূর্যের আলোতে চিকচিক করে। আর আমার সামনে যে বসে আছে সে হলো ইহসান রায়েদ সিকান্দার। ইহসান রায়েদ সিকান্দার কর্পোরেশন ERSC এর CEO। লম্বা প্রায় 6 ফুট, প্রশস্ত কাঁধ, চিপচিপ অথচ শক্তপোক্ত বডি, একেবারে জিম ফ্রিক নয়, তবে কনফিডেন্ট বরাড গঠন, যেটা দেখলেই বোঝা যায় সেলফ ডিফেন্ডিং মানুষ। শ্যামলা বর্ণ যেমন সূর্যের আলোতে আরও গম্ভীর ও উজ্জ্বল হয়ে ওঠে। কোঁকড়ানো চুল, গাঢ় কালো চোখ যা চশমার আড়ালে ঢাকা থাকে, সেই চশমা তাকে আরও বুদ্ধিদীপ্ত ও কর্পোরেট ব্যক্তিত্বের ছাপ দেয়। ধারালো সোয়াল, শক্ত কণ্ঠ, অথচ মাঝে মাঝে অবহেলার ভঙ্গিতে বাঁকানো থাকে। কপালের ডান পাশে কাটা দাগ আছে। ওনাকে পর্যবেক্ষণ করতে করতে মনে মনে ভুললাম এখনো চশমা পরে। তারপর চলে গেলাম অতীত। সাল ছিল 2017। তখন আমি সবেমাত্র ইন্টার ফার্স্ট ইয়ারে রাজশাহী কলেজে পড়তাম। তখন আমি ওনার প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলাম। আমি ছোটবেলা থেকেই পড়াশোনা নিয়ে খুব সিরিয়াস ছিলাম। পড়াশোনা ব্যতীত সব কিছু আমার কাছে কেমন অসহ্য লাগতো। আর ইহসান রায়েদ সিকান্দার, উনি রাজশাহী বিশ্ববিদ্যালয় মাস্টার্সের শেষ বর্ষের ছাত্র ছিলেন। ওনাকে আমি ব্যক্তিগতভাবে না চিনলেও প্রায় রাস্তাঘাটে দেখতাম। আমার বাড়ি ওনাদের ইউনিভার্সিটির সামনে দিয়ে যেতে হয়, তাই প্রায় দেখা হতো। আমি যখন 9ম শ্রেণীতে পড়তাম, একবার আমি তাকে সাহায্য করেছিলাম, কিন্তু কখনো ভাবতে পারিনি সেই সামান্য সাহায্যতেই সে আমাকে ভালোবেসে ফেলবে। জানলে কখনো সাহায্য করতাম না। সেই সাহায্যের পর থেকেই যতবার রাস্তায় দেখা হতো ততবারই জিজ্ঞেস করতো, এই যে পিচ্ছি, কেউ বিরক্ত করে না তো? করলে কিন্তু আমাকে বলবে, আমি সব সামলিয়ে নিব। আমি ভদ্র মেয়ের মতন শুধু মাথা নাড়তাম। আমি ভাবতাম হয়তো আমি তাকে সাহায্য করেছিলাম, তাই সেও আমাকে সাহায্য করছে। কিন্তু আমি যখন ইন্টার ফার্স্ট ইয়ারে উঠলাম, তখন ওনার বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠান ছিল, ওনাদের বিদায় অনুষ্ঠান। আমি বান্ধবীদের সাথে শাড়ি পরে, হিজাব পরে তারপর অনুষ্ঠানে গিয়েছিলাম। সেদিন আমি হালকা টিয়া রঙের শাড়ি, হালকা ধূসর রঙের ব্লাউজ এবং হিজাব পরেছিলাম, আর উনি হালকা ধূসর রঙের পাঞ্জাবি পরেছিলেন। জানি না কি করে মিলে গেল। উনি দেখলাম আমার দিকে এগিয়ে আসছিলেন। আমি ভাবলাম হয়তো সবসময়ের মতো স্বাভাবিক কথাবার্তা বলবেন, কিন্তু উনি আমাকে একদম ভুল প্রমাণিত করে আমার সামনে হাঁটু ঘেড়ে বসে পড়লেন মাঠের মাঝখানে সবার সামনে। আমি অবাক হয়ে গেলাম। সেখানে ইউনিভার্সিটির ছাত্রছাত্রী সহ আরও অনেক মানুষ ছিল, সবার দৃষ্টি আমাদের দিকে। আমি ভীষণ ভয় পেয়েছিলাম। তিনি তার পিছনের হাত সামনের দিকে আনলেন। তার সেই হাতে ছিল লাল রঙের গোলাপ ফুলের তোড়া। আমার দিকে ফুলের তোড়া এগিয়ে দিয়ে বললেন, ওহে আমার লিটল রোজবার্ড, যেদিন প্রথম তোমাকে দেখেছিলাম সেদিন তোমার নিষ্পাপ মুখশ্রীর মায়ায় আটকে যাই, কিন্তু তার থেকে বেশি আটকে যাই বয়সের ব্যবধানের কথা ভেবে। যেদিন তোমায় প্রথম দেখেছি সেদিন থেকে আমার জগৎ একদম বদলে গেছে। যেদিন তোমাকে প্রথম দেখেছিলাম সেদিন তুমি লাল গোলাপের মতো একটি জামা পরেছিলে এবং আমার জীবনে এসে সুবাস দিয়ে ভরিয়ে দিয়েছিলে। আর তার জন্যই তোমাকে আমি লিটল রোজবার্ড বলে সম্বোধন করতাম মনে মনে। তখন তুমি ছোট ছিলে, তাই নিজেকে সামলিয়েছি। অনেক চেষ্টা করছি তোমাকে ভুলে যাওয়ার, কিন্তু পারিনি। চোখ বন্ধ করলে তুমি চোখে ভাসতে, চোখ খোলা রাখলে তোমার চেহারা ভেসে ওঠে, তাই অপেক্ষা করতে লাগলাম। কিন্তু এখন আর অপেক্ষা করতে পারছি না। অনেক দিন যাবৎ অপেক্ষা করছিলাম কবে তোমাকে মনের কথা বলবো। সবসময় তোমাকে না পেয়েই হারানোর ভয় পেতাম, তাই ভাবলাম আর আজ থেকে ভালো সময় আর হবে না তোমাকে নিজের মনে কথা বলার, কারণ পড়াশোনার জন্য বাইরে চলে যাব। তাই ভাবলাম যাওয়ার আগে তোমাকে নিজের মনের কথা জানিয়ে যাই। এই বলে রায়েদ থামলো। তারপর আবার বলতে লাগলো, ওহে আমার লিটল রোজবার্ড, তুমি কি আমার জীবনে সুঘ্রাণের কারণ হবে, যার জন্য আমার বাকিটা জীবন সুখের এবং সুন্দর হবে?
তুমি কি আমার প্রথম এবং শেষ ভালোবাসা হবে? কথা দিচ্ছি। তোমাকে পেয়ে গেলে কখনো তোমাকে অবহেলা করব না। সবাই বলেই মানুষ তার পছন্দের জিনিস পেয়ে গেলে সেটির মূল্য দিতে জানে না, কিন্তু তুমি তো আমার পছন্দের জিনিস না। তুমি আমার শ্বাস প্রশ্বাস। আমি সেই শুকনো মরুভূমি আর তুমি হলে বৃষ্টি। আমি হলাম আকাশ আর তুমি হলে বাদল। আমি হলাম পাহাড় আর তুমি হলে সেই পাহাড়ের বুকে থেকে ঝরে পড়া ঝর্ণা। তুমি আমার চাহিদা না যে আমি অন্য কিছুর সাহায্যে বদল করে নেব। তুমি হলে আমার প্রয়োজন, যা ছাড়া আমার বাঁচতে কষ্ট হবে। বলো, একটু কি ভালোবাসার সুযোগ দিবে? আমাকে কি তোমাকে ভালোবাসার অধিকার দিবে? আমাকে কি মৃত্যুর আগ পর্যন্ত তোমার হাত ধরে বাকিটা জীবন পার করার সুযোগ দিবে? বিয়ের পর তোমার সাথে মক্কায় গিয়ে হজ করার সুযোগ দিবে? মাঝরাতে উঠে তোমার সাথে তাহাজ্জুদ পড়ার সুযোগ দিবে? আশেপাশে সবাই অবাক হয়ে গেছে যে নাকি ভার্সিটির ক্রাশ এবং সেলিব্রিটি বয়। সে সবসময় নিজের পড়াশোনা নিয়ে ব্যস্ত থাকতো, আর সেই ছেলেটি নিজের ভালোবাসার জন্য ভার্সিটির সবার সামনে হাঁটু ঘুরে বসে সেই মেয়েটিকে প্রপোজ করছে। তাও এইভাবে ভার্সিটিতে উপস্থিত সবাই জোরে জোরে চিল্লিয়ে বলতে থাকলো, ভাবি প্রস্তাবে রাজি হয়ে যাও। সবার মুখে একই কথা। ইহসান রায়দের মুখে ফুটে মুচকি হাসি এবং চোখে এক আকাশ সমান আশা। আর আনায়া ইফরা, তার চোখে ভয় এবং তাকে এতটা ভালোবাসে তাকে প্রত্যাখ্যান করার খানিকটা কষ্ট। আনায়া ইফরা নিজেকে দাতস্থ করে বলল, আমি আপনাকে কখনো এমন চোখে দেখিনি। সেদিন শুধু আপনি বিপদে পড়েছেন বলে আমি আপনাকে সাহায্য করেছি। আপনার জায়গায় অন্য যে কেউ থাকলেও আমি তাই করতাম। তাই যদি আপনি নিজেকে স্পেশাল ভেবে থাকেন তাহলে এটা আপনার ভুল ধারণা। আর আমি এসবের ভেতর নিজেকে জড়াতে চাই না। আর আমার মনে হয় না আমি কখনো আপনাকে এরকম কোনো ইঙ্গিত দিয়েছি যে আপনি এত বড় স্টেপ নেবেন। আপনার উচিত হয়নি সবার সামনে আমাকে ছোট করা। অন্তত আলাদাভাবে আমাকে জিজ্ঞেস করতে পারতেন। যাই হোক, আমি একটি কথা স্পষ্টভাবে বলে দিচ্ছি, আপনাকে আমি এরকমভাবে কিছু মনে করি না, এবং আপনাকে নিয়ে এরকম কোনো চিন্তা ধারণা আমার মনে ছিল না, আর না আছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। এই বলে আনায়া ইফরা সেখানে থেকে চলে এসেছিল। রায়াদের দিকে তাকানোর প্রয়োজন বোধ করলো না। তারপর 8 বছর তাদের দেখা হয়নি, কিন্তু আজ বর্তমান। আমি স্বপ্ন ডুব গিললাম, ভয় করছে যদি তখন ওনাকে প্রত্যাখ্যান করার কারণে আমাকে চাকরি না দেয়। কিন্তু ইফরা চিন্তাধারাকে ভুল প্রমাণিত করে। ইহসান রায়ের শিকারদার ইরফানের দিকে প্রফেশনাল দৃষ্টি দিয়ে শান্ত স্বরে বলল, কিন্তু ইফরার চিন্তাধারাকে ভুল প্রমাণিত করে ইহসান রায়ের সিকান্দার ইফরার দিকে প্রফেশনাল দৃষ্টি দিয়ে শান্ত স্বরে বলল, মিস আনায়া ইফরা, আমি আপনার ফাইল চেক করলাম, সবই ঠিক আছে, কিন্তু আপনার তো কোনো কাজের অভিজ্ঞতা নেই। রায় থামল। তার কথার ভঙ্গিতে প্রফেশনাল স্বর ছিল। মনে হচ্ছে সে ইফরাকে চেনেই না। ইফরা কিছুটা শান্ত অনুভব করলো সে খুব ভয় পেয়েছিল। রায়েদ আবার বলতে শুরু করলো, সো টেল মি অ্যাবাউট ইউর সেলফ, জাস্ট ইউর ডিগ্রিজ, বাট হুইজ আনায়া ইফরা। ইফরা হকচকিয়ে গেল। এতদিনের রেডি করা উত্তরগুলো যেন মাথা থেকে উধাও হয়ে গেল। গলা শুকিয়ে আসছিল, তবু জোর করে বলল, আই এম হার্ড ওয়ার্কিং, আই লাইক চ্যালেঞ্জ, আর নতুন কিছু শিখতে ভালোবাসি। রায় এক চিলতে হাসলো, হয়তো কোনো পুরনো কিছু মনে পড়েছে। তারপর প্রফেশনাল করে বলল, ইন্টারেস্টিং, বাট হোয়াই ডু ইউ ওয়েন্ট টু জয়েন হেয়ার? এই কোম্পানির জন্য এত ইচ্ছা কেন? ইফরা স্বাভাবিক স্বরে বলল, বিকজ আই বিলিভ দিস প্লেস উইল ভ্যালু মাই স্কিল, স্যার। চোখ নামিয়ে নিল রায়েদ আর মনে মনে আওড়ালো, স্যার। তার কণ্ঠ আরও ঠান্ডা হলো। তারপর বলল, ইন দিস ফাইল্ড লয়ালিটি ইজ মোর ইম্পর্টেন্ট দেন ট্যালেন্ট। হাউ লয়াল ক্যান ইউ বি? ইফরা মনে হলো শব্দটা কানে বাজছে। লয়ালিটি? একদিন তো সেই রায়েদের সব ভালোবাসাকে অস্বীকার করেছিল। বুক ভারী হয়ে গেল, তবু মুখ শক্ত করে উত্তর দিল, অ্যাজ মাচ এজ নিডেড, স্যার। আই ডোন্ট গিভ আপ ইজিলি এনিমোর। রায় থমকে গেল। ভেতরে এক অদ্ভুত জ্বর, যা হয়তো সে নিজেই জানে। তারপর শেষ প্রশ্ন করল সে, হোয়াট ডু ইউ সি ইউর সেলফ ইন দ্য নেক্সট 5 years?
ইফরাহার বুক কেঁপে উঠল। কেমন যেন অদ্ভুত অনুভূতি হচ্ছে, এক অদ্ভুত চিনচিনে ব্যথা বুকে। কিন্তু সে স্বাভাবিক ভঙ্গিতে বলল, ইন এ প্লেস হোয়ার মাই ওয়ার্ক উইল স্পিক লিডার দেন মাই ফার্স্ট। গড়টা নীরব হয়ে গেল। রায়েদ ফাইল বন্ধ করে বলল, দ্যাটস অল মিস ইফরা, ইউ মে লিভ। আমরা আপনাকে পরবর্তীতে কনফার্ম করব। ইফরা সায় দিল মাথা নাড়িয়ে, তারপর তার চেহারা থেকে উঠে দাঁড়ালো। তারপর ধন্যবাদ জানাই স্থান ত্যাগ করলো। ইফরা যেতে না যেতে রায়ের চোখ বন্ধ করে নিল। ভারী ভারী নিঃশ্বাস নিতে লাগলো। সেই আগের অনুভূতি, সেই আগের স্মৃতি। রায়েদের বুক ভারী হয়ে উঠেছে, চোখে পানি জমে গেছে। 8 বছর পর সে তার ভালোবাসার মানুষটিকে দেখেছে, তার কাছে কথা বলেছে, তার কণ্ঠ শুনতে পেয়েছে, তার চোখে চোখ রাখতে পেরেছে। রায়ের দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো, তারপর একা একা বিড়বিড় করে বলল, তুমি নিজ থেকে আমার কাছে হেঁটে এসেছো লিটল রোজবার্ড। এখন আর তোমাকে জুড়ে যেতে দেব না। আমার ভালোবাসা শুনেছ কিন্তু অনুভব করনি। আমার ভালোবাসার পসেসিভনেস দেখোনি। আমি তোমাকে পেতে কত দূর পর্যন্ত দিতে পারি তার সম্পর্কে কোনো ধারণা নেই তোমার রোজবার্ড। তুমি নিজ থেকে আমাকে প্রপোজ করবে, নিজ মুখে বলবা তুমি আমাকে ভালোবাসো, আর সেই দিন আমি নিজে থেকে সব থেকে ভাগ্যবান ব্যক্তি মনে করবে এই পৃথিবীর। সেই দিন আমি নিজেকে সার্থক মনে করব, সব কিছু উজাড় করে তোমার হয়ে যাব। জাহান নামে যাক আমার মেলিগো, আই এম অনলি ইউর লিটল রোজবার্ড, আই এম অনলি বিলং টু ইউ। রায়েত তার ফোন বের করে তার ম্যানেজারকে কল করে তার ডেস্কে ডাকে বলল, রবিন আসলো রায়েদের কেবিনে। তারপর বলল, জি স্যার বলুন। রায়েদ আদেশের স্বরে বলল, কিছুক্ষণ আগে যে মেয়েটি ইন্টারভিউ দিয়ে গিয়েছে আনায়া ইফরাহা, তাকে আমার পার্সোনাল পিএ বানিয়ে দাও এবং তার জব পার্মানেন্ট করে দাও এবং তাকে কনফার্ম করে দাও যাতে কাল থেকেই জয়েন করে। আর যদি বলে যে মাসের শুরু হলে জয়েন করবে, তাহলে তাকে জানিয়ে দাও যদি চাকরি করতে চায় তাহলে যাতে এখন থেকেই জয়েন করে। আমি লেট কর্মচারী পছন্দ করি না। আর হ্যাঁ, তার ডেস্ক একদম আমার কেবিনের সামনাসামনি রাখবে যাতে আমি তাকে ভালো করে দেখতে পারি, মানে সে কাজ ঠিক মতো করছি কিনা সেটাই আর কি। রবিন শুধু মাথা নাড়ল, তারপর স্যারের অনুমতি নিয়ে রুম ত্যাগ করলো। সে মনে মনে বলল, আগে তো অনেক কর্মচারী নিয়োগ হয়েছে, কিন্তু স্যার কখনো কারোর জন্য এতটা ভাবেনি। তাহলে এই মেয়ের জন্য কেন? অবশ্যই এই মেয়ে খুব স্পেশাল। অন্যদিকে ইফরা বাড়িতে ফিরল। পুরোটা রাস্তা সে এতক্ষণ আগে ঘটে যাওয়া ঘটনা নিয়ে ভাবছিল। সে বাড়িতে প্রবেশ করে সোজা তার রুমে চলে গেল। রুমে গিয়ে হিজাব খুলে বিছানায় বসে পড়ল। চলে গেল অতীতের ভাবনায়। অতীত ইফরা যেদিন রায়াদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল, সেদিন সে ইউনিভার্সিটি থেকে সোজা তার বাড়িতে এসে পড়েছিল। তার রুমে ঢুকে বিছানায় উপর হয়ে শুয়ে পড়ল। তার শরীর ঘেমে আছে, বুকে কেমন জানি এক অদ্ভুত কষ্ট। কিন্তু তার কেন খারাপ লাগছে? তার তো কোনো অনুভূতি নেই। তার শুধু খারাপ লাগছে রায়েতকে সবার সামনে প্রত্যাখ্যান করার জন্য। কিন্তু এই অনুভূতি ভালোবাসার নয়, বরং দয়া সহানুভূতি। কিন্তু এসব দিয়ে যে ভালোবাসা হয় না, ভালোবাসা এক অনুভূতি। সেই অনুভূতি হতে ইফরা অজানা, তাই সে ভালোবাসার সংজ্ঞা দিতে পারছে না। সে তো এইটাও জানে না ভালোবাসার কোনো সংজ্ঞা আদৌ আছে কিনা। তাহলে কি করে সে অন্য একজনের জীবনে প্রবেশ করবে? তার যে কোনো অধিকার নেই কারোর সত্যিকারের ভালোবাসা অনুভূতি নিয়ে খেলা, কারোর সত্যিকারের ভালোবাসা পেয়ে তাকে বদলে দয়া সহানুভূতি দেওয়া। যখন অপর পাশের মানুষটি জানতে পারবে যে তাকে নিঃস্বার্থভাবে ভালোবেসে এসেছে, সেই মানুষটি শুধু তাকে দয়া করেছে, তখন সেই মানুষটি খুব কষ্ট পাবে, তিলে তিলে শেষ হয়ে যাবে। তার থেকে ভালো তাকে সেই অন্ধকার ছেড়ে নিয়ে যাওয়া, সে অন্ধকারের পথের দিকে এগোনোর তাকে বাধা দেওয়া। এখন হয়তো সে একটু কষ্ট পাবে, কিন্তু তারপর নিজেকে মানিয়ে নিতে পারবে। কিন্তু অন্ধকারের দিকে চলে গেলে, সেখানে গিয়ে যদি সে কষ্ট পায়, তখন সেখান থেকে বের করতে পারবে না। তাই ইফরা তাকে প্রত্যাখ্যান করেছে। তার যে অনেক স্বপ্ন, তার যে নিজের স্বপ্নের জন্য কাউকে মিথ্যা আশা দিতে পারবে না, কাউকে অপশন হিসেবে বেঁচে রাখতে পারবে না। আর সেজন্যই ইফরা রায়েদের প্রস্তাব প্রত্যাখ্যান করেছে এবং এতে তার কোনো আক্ষেপ নেই। যদি সে রায়েদকে মিথ্যে আশ্বাস দিত এবং তারপর সে কষ্ট পেত, তাহলে তার আক্ষেপ থাকতো। ইফরা অতীতের ভাবনার ছেদ ঘটে তার মায়ের কণ্ঠ শুনে। আয়েশা বেগম ইফরার মা পেশায় একজন প্রাইমারি স্কুলের শিক্ষিকা এবং তার বাবা জহিরুল হক একজন কলেজের সিনিয়র প্রফেসর। ইফরা একমাত্র মেয়ে, তার যে অনেক দায়িত্ব বাবা মার প্রতি। তার যে কোনো ভাই নেই,
সেই তার পরিবারের একমাত্র আশা। সে চাকরি না করলে চলে তার বাবা মার সরকারি চাকরি, কিন্তু ইফরা নিজ দায়িত্বে তার বাবা মার জন্য কিছু করতে চায়। তাই তো আজ পর্যন্ত কোনো ভালোবাসা নামক জিনিসে জড়ায়নি। আয়েশা বেগম ইফরার রুমে এসে বলল, মা ইফরা, এই যে ফিওন এসে দিয়ে গেল, মনে হয় তোর অ্যাপয়েন্টমেন্ট লেটার। আচ্ছা, চাকরি করা কি খুব জরুরি রে মা? আমি তোর বাবা দুজনেই তো কামাই। আমি বলছি না যে তুই কখনোই চাকরি করিস না, শুধু এটুকু বলছে যে এখন পড়ালেখা শেষ করে দে, তারপর চাকরি করিস। ইফরা মুচকি এসে তার মার হাত থেকে লেটার নিয়ে খুলতে খুলতে বলল, তুমি চিন্তা করো না মা, তোমার মেয়ে তোমার মতন সব সামলাবে। তুমি যেরকম সংসার এবং চাকরি দুটোই একসাথে সামলাও, ঠিক তেমনি আমি চাকরি এবং পড়ালেখা একসাথে সামলাবো। আয়েশা বেগম মুচকি হেসে মেয়ের মাথায় হাত বুলিয়ে রুম ত্যাগ করলেন। ইফরা অ্যাপয়েন্টমেন্ট লেটার খুলে দেখলো, অ্যাপয়েন্টমেন্ট লেটার টু Mrs. Anaya Ifra, we are pleased to offer you the opportunity to join ERAC as the personal assistant PA to Mr. Ehsan Raed Sikandar, CEO. You are requested to report and formally join your duties tomorrow. We talk tomorrow to working with you and wish you success in your role. হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট, ERAC। নিয়োগপত্র প্রকাশ। মিস আনায়া ইফরা, আমরা আনন্দের সঙ্গে আপনাকে জানাচ্ছি যে আপনাকে ERAC-তে মিস্টার এহসান রায়েদ সিকান্দার, CEO এর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট PA পদে যোগদানের সুযোগ প্রদান করা হয়েছে। আপনাকে আগামীকাল অফিসে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করতে অনুরোধ করা হচ্ছে। আমরা আপনার সঙ্গে কাজ করার অপেক্ষায় আছি এবং আপনার নতুন পদের সর্বোচ্চ সাফল্য কামনা করছি। বিনীত, মানব সম্পদ বিভাগ। আজ ইফরার প্রথম দিন অফিসে। তার খুব ভয় হচ্ছে, কারণ তার না কাছে আছে কোনো অভিজ্ঞতা আর না আছে কোনো চেনা মানুষ। কিন্তু তার থেকে বেশি ভয় যে মানুষটিকে সে চেনে তাকে নিয়ে। ইফরা বেশি কিছু ভাবল না, সে তাড়াতাড়ি তৈরি হয়ে গেল। সে চায় না তার প্রথম দিনেই লেট হোক। ইফরা একটি আকাশি রঙের জামা বের করলো, তারপর জামা পরতে যাবে। সেই সময় তার মনে হলো সে অফিসে যাচ্ছে, স্কুলে না। নিজের এমন কথাই নিজেই হেসে উঠল। তারপর লাল রঙের একটি জামা বের করলো, কিন্তু লাল রঙের জামা বের করে থমকে গেল। মনে পড়ে গেল অতীতের স্মৃতি, তার জন্য করা কোনো পুরুষের পাগলামি। ইফরা দীর্ঘ নিঃশ্বাস ছাড়লো। তার যে কিছুই করার নেই, তাই লাল রঙের জামাটাও রেখে দেয়। তারপর সাদা রঙের একটা 3 পিস বের করলো, তার সাথে সাদা রঙের হিজাব। ইফরা রেডি হয়ে খাবার খেয়ে তার মা বাবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেল। মাস্টার্সে ক্লাস রেগুলার না করলেও চলবে, শুধু নোটগুলো কালেক্ট করবে এবং পরীক্ষাগুলো দিবে। ইফরা অফিসের উদ্দেশ্যে চলে গেল। খুব সাধারণ মেয়ে সে। তার আর বাড়ি থেকে অফিসের রাস্তায় দূরত্ব 1 ঘন্টা। ইফরা রিক্সা দিয়ে বাস স্টেশন যাবে এবং তারপর বাস দিয়ে তার অফিসে। রায়েত তার কেবিনে বসে আছে, মনে তার অদ্ভুত চঞ্চলতা, নিজের ভালোবাসার মানুষকে দেখার চঞ্চলতা, নিজের ভালোবাসার মানুষের মধুর কণ্ঠ শোনার আকাঙ্ক্ষা। রায়েত বারবার ঘড়ির দিকে তাকাচ্ছে এবং দেখছে কখন সময় হবে। অফিস 9টা থেকে শুরু, আর এখন 8:40 বাজে। হয়তো সময় হয়ে গেছে তার লিটল রোজবাডের আসার। সময় হয়ে গেছে। রায়েত তার অফিসিয়াল ভঙ্গিতে ফিরল, যাতে ইফরা বুঝতে না পারে যে সে তার জন্য অপেক্ষা করছিল। ঠিক 8:50 ইফরা অফিসে আসলো। এই অফিস তার 4 তলা এবং সম্পূর্ণ অফিসের CEO রায়েত। আর ইফরার অফিস 4 তলাতে। সে লিফটে উঠে তার ফ্লোরে চলে গেল। ফ্লোর ঢুকতে রবিন তাকে অভ্যর্থনা জানালো, ভদ্র কণ্ঠে পরিচয় দিয়ে বলল, তুমি নিশ্চয়ই মিস ইফরা, আমি রবিন, মিস্টার এহসান রায়েদ সিকান্দারের ম্যানেজার। এসো, তোমার কাজগুলো বুঝিয়ে দিচ্ছে। তারপর বলল, আজ থেকে আপনি সরাসরি মিস্টার এহসান রায়েদ সিকান্দারের PA হিসেবে কাজ করবেন। ইফরা ভেতরে ভেতরে অস্থির হয়ে বসেছিল, যেন নতুন জীবনের দরজা খুলে যাচ্ছে। রবিন ফাইল হাতে নিয়ে ধীর গলায় বুঝিয়ে দিতে লাগলো, তোমার দায়িত্ব হবে স্যারের সময়সূচি ঠিক রাখা, কোন মিটিং কখন কোথায়, সবটা আগে থেকে ক্যালেন্ডারে ম্যানেজ করতে হবে। প্রতিদিন সকালে স্যারের কাজের অগ্রাধিকার তালিকা তৈরি করে দিতে হবে। ফাইল, কাগজপত্র, ডকুমেন্ট
সব সময় ঠিকঠাক গুছিয়ে রাখতে হবে, যাতে স্যার প্রয়োজনে হাত বাড়িয়েই পায়। স্যারের ইমেল আর কল ম্যানেজ করাটাও তোমার কাজের অংশ। অনেক সময় বাইরের মিটিং থাকলে আগে থেকে গাড়ির ব্যবস্থা করতে হবে। প্রেজেন্টেশনের স্লাইডস বা রিপোর্ট চেক করে দিতে হবে। স্যার কাজের ফাঁকে কফি পছন্দ করেন, সেটাও তুমি দেখবে। তবে মনে রেখো, তোমার আসল কাজ শুধু কফি দেওয়া নয়, বরং তার চারপাশে পুরো কাজের পরিবেশটা গুছিয়ে রাখা। ইফরা মাথা নাড়ল। রবিন ইফরাকে তার ডেস্ক দেখিয়ে দিল। ইফরার ডেস্ক ছিল একদম রায়েদের কেবিনের সামনাসামনি। কেবিনটা কাছে ঘেরা, চকচকে গ্লাসে দেয়াল পুরোটা ঘিরে রেখেছে। ভেতর থেকে বস সহজেই বাইরের প্রতিটি নড়াছড়া দেখতে পারেন, কে আসছে কে যাচ্ছে, কার মুখে কেমন ভাব, সব। কিন্তু বাইরের কারো পক্ষেই কেবিনের ভেতরটা দেখা সম্ভব নয়। গ্লাসটা ওয়ান ওয়ে মিররের মতো বানানো। রবিন ইফরাকে বলল, কাজ শুরু করার আগে যাতে বসের সাথে দেখা করে নেয়। ইফরা মাথা নাড়ল। সে স্বাভাবিক ভঙ্গিতে নিজেকে প্রস্তুত করলো স্যারের টেবিলে যাওয়ার জন্য, কারণ সে চায় বিষয়গুলো প্রফেশনাল থাকুক। ইফরা রায়াদের কেবিনে নক করে জিজ্ঞেস করল, মে আই কাম ইন স্যার? ভেতর থেকে এক পুরুষালী গম্ভীর কণ্ঠ ভেসে আসলো, ইয়েস কামিং। ইফরা ভিতরে ঢুকে গেল। রায়েদ তার মুখের সামনে ফোন রেখে ফোন স্ক্রল করছিল। মনে হচ্ছে তার সামনে যে কেউ আছে সেটা সে উপলব্ধি করতে পারছে না। ইফরা বিরক্তির বোধ করলে এভাবে দাঁড়িয়ে থাকতে। সে মনে মনে ভাবল, লোকটি না তার দিকে তাকাচ্ছে আর না কিছু বলছে, অথচ ইফরা জানেই না যে রায় তার ফোনে মুখ সামনে রেখে ফোনে ব্যাক ক্যামেরা দিয়ে তাকেই দেখছে। রায়েদ বুঝতে পারলো তার পিচ্ছি বিরক্ত বোধ করছে। রায়েদ মনে মনে বলল, অ্যাটিটিউড কমেনি, বরং বয়সের সাথে বেড়েছে। কিন্তু আজ লিটল রোজবার্ডের শুভ্রপরীর রূপে এসেছে। রায়েদ নিজের ফোন অফ করে টেবিলের উপর রাখল। তারপর ইফরার দিকে তাকিয়ে শান্ত এবং প্রফেশনাল স্বরে বলল, আজ তোমার প্রথম দিন এবং তুমি সময় মতন এসেছো। ইটস ইমপ্রেসিভ। আই অ্যাপ্রিসিয়েট দিস। কিন্তু আমি আশা করছি তুমি সবসময় এমন অ্যাটেনটিভ থাকবে, আর আমি কাজে অবহেলা করা পছন্দ করি না। আর ভেবো না তুমি নতুন বলে তোমাকে ছাড় দেব। তাই যাই করবে সাবধানে করবে। আর হ্যাঁ, অফিসের কারোর সাথে বেশি বন্ধুত্ব করবে না, বিশেষ করে ছেলেদের সাথে। বেশিরভাগ সময় মানুষ নিজের স্বার্থ বোঝে। তারা ভাবে কি করে একজনকে পিছনে ফেলে তার সামনে যাওয়া যায়। আর যদি কোনো কাজ বুঝতে অসুবিধা হয় তাহলে রবিনকে নিজের বড় ভাই মনে করে জিজ্ঞেস করবে। আর হ্যাঁ, এখন যাও আর আমার জন্য ব্ল্যাক কফি বানিয়ে নিয়ে আসো। আর রবিন তোমাকে আমার টাইম টেবিলে শিডিউল দিয়ে দিবে। ইফরা শুধু পুতুলের ন্যায় মাথা নাড়ল এবং রায়াদের অনুমতি নিয়ে তার কেবিন ত্যাগ করলে। ইফরা কেবিন ত্যাগ করতে না করতে রায়াদ অসহায় এবং আফসোসের স্বরে বলল, আই এম সো সরি লিটল রোজবার্ড। আমার একদম ভালো লাগছে না তোমাকে দিয়ে এভাবে কাজ করানোর। যদি কাজগুলা তুমি ভালোবেসে আমার জন্য করতে তাহলে খুব ভালো লাগতো, কিন্তু এখন তুমি এইসব নিজের দায়িত্ব হিসেবে করছো, তাই আমার খুব কষ্ট হচ্ছে। কিন্তু বিশ্বাস করো, যখন তোমাকে নিজের করে নেব তখন এইসব কিছু করতে আদেশ করব না। কিন্তু হ্যাঁ, যদি তুমি ভালোবেসে আমার জন্য কিছু করো তাহলে আমি খুব খুশি হব। এইসব বলে রায়াদ এক দীর্ঘশ্বাস ফেলল। 8টা বছর তো কম না কথা না। আর বিষয়টি এমন না যে সে তাকে 8 বছর ধরে ভালোবাসছে, বরং 8 বছর আগে সে নিজের ভালোবাসার কথা প্রকাশ করলে সেখান থেকে প্রত্যাখ্যান হয়। সে তো ইফরাকে ভালোবাসে 9 বছর ধরে, যখন ইফরা ক্লাস 9-এ পড়তো। রায় চলে গেল অতীতের ভাবনার অতীত। 2016 সাল, তারিখ ছিল 12 মাস ছিল জুন। রায়েদের জন্মদিন ছিল। রায়েদ একদম ঝাল খেতে পারে না। তার বন্ধুরা তাকে দিয়ে দিয়েছিল তার জন্মদিন, তাই তাকে একদম কড়া করে জাল করে ফুচকা খেতে হবে। রায়েদও রাজি হয়ে গেল, কারণ সে কখনো কোনো চ্যালেঞ্জ হারেনি। সে তার বন্ধুদের নিয়ে এক ফুচকা স্টোরে চলে গেল। তারপর তার বন্ধুরা জাল করে ফুচকা অর্ডার করলো। ফুচকার মশলাও জাল এবং টকেও জাল। রায়েদ এক ফুচকা তুলে মুখে দিল। মাথার ভেতর সুতোর, মুখে আগুন। চোখ বন্ধ করে সে বলল, এই এক্সট্রিম জাল। তার বন্ধুরা হেসে হেসে বলল, পানি খাবে না। রায়েদ মাথা নাড়ল। চ্যালেঞ্জের জন্য তার অহংকার এতটাই বড় যে পানি খেতে সে রাজি নয়। মুখ লাল হয়ে কপাল ঘেমে ভিজে গেছে। একটু জল
চলে এলো, সে এক ফুচকা নিল, কিন্তু খেতে তার খারাপ অবস্থা। ঠিক সে সময় এক পিচ্চি মেয়ে তার ব্যাগ থেকে পানির বোতল মামপট বের করে এগিয়ে দিল এবং নরম স্বরে বলল, ভাইয়া পানি খেয়ে নিন, আপনাকে দেখে মনে হচ্ছে আপনি ঝাল খেতে পারেন না। একদম এমন কাজ করবেন না যেটার জন্য নিজেকে কষ্ট পেতে হয়। এই নিন, আমি খেয়ে নিন। মেয়েলি কণ্ঠ শুনে রাত সামনের দিকে তাকিয়ে দেখলো লাল রঙের জামা পরিহিত একটি রূপসী কন্যা, মাথায় সুন্দর করে লাল রঙের হিজাব বাঁধা, গায়ের রং না খুব ফর্সা আর না কালো, গোলাপি ঠোঁট, টানা টানা চোখ। রায়ের যেন পর মুহূর্তেই তার ঝাল লাগার কথা ভুলে গিয়েছে। এক দৃষ্টিতে সে লাল জামা পরিহিত মেয়ের দিকে তাকিয়ে আছে। মেয়েটি আবার বলল, ভাইয়া এই নিন, পানি খান, ঝাল কমবে। রায়েদের হুঁশ ফিরল। সে তাড়াতাড়ি সেই মেয়েটির হাত থেকে পানির বোতল নিয়ে এক ঢুকে এক বোতল পানি সম্পূর্ণ শেষ করে দিল। তার ঝাল কিছুটা কমেছে। তারপর মেয়েটিকে জিজ্ঞেস করলো, পিচ্ছি তোমার নাম কি? সেই মেয়েটি জবাবে বলল, আমার নাম না জানলেও চলবে, যাই হোক আমি আসছি ভাইয়া, আমার দেরি হচ্ছে। এই বলে সে তার পানির বোতলটি নিয়ে চলে গেল। রায়েদ এক দৃষ্টিতে তাকিয়েছিল যতক্ষণ না পর্যন্ত সেই মেয়েটিকে দেখা যাচ্ছে। তারপর মনে মনে বলল, লিটল রোজবার্ড, এই বলে নিজে মনে মনে হেসে উঠল। বর্তমান এইসব কথা মনে করে রায়েদের চোখ থেকে পানি গড়িয়ে পড়লো কয়েক ফোঁটা। কি অদ্ভুত ভাগ্য তার! 2016 সালে নিজের জন্মদিনের দিন প্রথমবার দেখেছিল এবং প্রথম দেখাতেই প্রেমে পড়ে গিয়েছিল, এবং 2019 সালে নিজের জন্মদিনের দিন প্রেমের প্রস্তাব দিয়ে রিজেক্ট হয়েছিল। আর এই দুইটি ঘটনা ঘটেছিল তার জন্মদিনের দিন। রায়েদের ঠোঁটে তার ছেলের হাসি ফুটে উঠল তার নিজের ভাগ্যকে দেখে। ইফরা রায়েদের জন্য কফি তৈরি করেছিল যেভাবে ম্যানেজার বলে গেছে। পানি ঝালে ছিল আর ইফরা ছিল ভাবনায়। তার মাথায় ঘুরছে একটু আগে রায়েদের বলা কথাগুলো, অফিসের কারোর সাথে বেশি বন্ধুত্ব করবে না, বিশেষ করে ছেলেদের সাথে। যদি কোনো কাজ বুঝতে অসুবিধা হয় তাহলে রবিনকে নিজের বড় ভাই মনে করে জিজ্ঞেস করবে। একদম আগের রায়াদের কথা এগুলো। ইফরা চলে গেল অতীতের ভাবনায়। অতীত সেদিন যখন ইফরা রায়াতকে সাহায্য করেছিল, তারপর তার সাথে রায়াদের আর দেখা হয়নি। ইফরা তো রায়াদের কথা ভুলেই গিয়েছিল। কিন্তু একদিন ইফরা তার স্কুল শেষে বান্ধবীদের সাথে সেই ফুচকি স্টোরে গেল। সেদিন বৃহস্পতিবার ছিল, হাফ ডে ছিল স্কুলে, তাই সে বান্ধবীদের সাথে ফুচকা খেতে গিয়েছিল। দোকানে যেতে এসে দেখলো সেই ছেলেটি বসে কারোর জন্য অপেক্ষা করছে, যে ছেলেটিকে একদিন সে পানি দিয়েছিল। ইফরা বেশি পাত্তা দিল না। রায়েদ মূলত তার লিটল রোজবার্ডের জন্য অপেক্ষা করছিল। আসলে সেই দিন এরপর থেকে রায়েদ প্রতিদিন সেই সময় এসে এখানে অপেক্ষা করে তার লিটল বার্ড এর জন্য, যদি এক নজর তাকে দেখতে পারে। ইফরা ভিতরে ঢুকে এক পাশে টেবিলে বসলো। রায়েদ হঠাৎ তার পাশে ফিরে তাকাতেই থমকে গেল। তার লিটল রোজবার্ড পরেনি স্কুল ড্রেস, সাদা হিজাব, মুখ ঘেমে একাকার, কপাল থেকে ঘাম গড়িয়ে দাগ দিয়ে পড়ছে, চোখে মুখে ক্লান্তি ছাপ স্পষ্ট। রায়েদের মনে হলো তার হার্ট ফেল করেছে, অথবা তার মনে হচ্ছে তার হৃদয় তার শরীরের অগোচরে চলে গেছে, যাকে এক কথায় বলে হৃদয়ের অগোচরে। রায়েদ ভাবলো তার কাছে যাবে, কিন্তু গেল না। সে দেখতে চাচ্ছিল তার লিটল রোজবার্ডে কি করে। অন্যদিকে ইফরা জাল জাল করে ফুচকা অর্ডার করলো, আর তার আবার ঝাল খুব প্রিয়। ফুচকা টেবিলে আসতে সে খেতে শুরু করলো। টকের মধ্যে ফুচকা ভিজে পুরো ফুচকা মুখের ভেতর ঢুকে নিল। ফুচকা মুখের ভেতর যেতে না যেতে সে চোখ বন্ধ করে দিল। তারপর ফুচকা খেতে লাগলো। তার চোখ বন্ধ দেখে বোঝা যাচ্ছে এটি তার প্রিয়। সে জালে ফুয়াচ্ছে, তারপরে ফুচকা খাচ্ছে। প্রথমে এক প্লেট ফুচকা খেলো, তারপর এক প্লেট চটপটি খেলো। তার মন চাচ্ছিল আরও এক প্লেট ফুচকা খেতে, কিন্তু বেশি ফুচকা খেলে পেট ব্যথা করবে এবং এর ফলে সে পড়তে পারবে না, তাই নিজের ইচ্ছাকে দমন করলো। অন্যদিকে রায় তার দিকে এক দৃষ্টিতে হা করে তাকিয়েছে। সে ভাবছে মেয়েটি এত ঝাল ঝাল 2 প্লেট কি করে খেলো। সে তো 1 প্লেট খেতে গেলেই তার অবস্থা নাজেহাল, আর তার থেকে কত ছোট পিচ্ছি একটা মেয়ে এত ঝাল খেয়ে ফেললো। ইফরা দেখলো সেই দিনে সেই ছেলেটি তার দিকে হা করে তাকিয়ে আছে। ইফরা তার ফুচকা এবং চটপটির বিল দিয়ে 1 বোতল পানি নিয়ে পানি খেতে খেতে সেই ছেলেটির সামনে এসে দাঁড়ালো এবং
তুড়ি মেরে বলল, এই যে মিস্টার আকরা, এইভাবে হা করে তাকিয়ে আছেন কেন? আমার খাবারে তো নজর লেগেছে তো, আর আমি যেটা খাচ্ছিলাম সেটা আপনি খেতেও পারতেন না, প্রচণ্ড জাল। তো এইভাবে তাকিয়ে থেকে আমার খাবারে নজর দিয়েন না। রায়েদের হুঁশ ফিরল, সে বুঝতে পারলো সে এতক্ষণ কি করছিল। তৎক্ষণাৎ নিজেকে স্বাভাবিক করে বলল, পিচ্ছি মানুষ পিচ্ছিদের মতো থাকবে, এত বড় বড় কথা বলো কেন? আর আমার তো কোনো কাজ নেই যে তোমার খাবারে নজর দিবে। এসব খাবার কেউ খায় নাকি? যত সব অস্বাস্থ্যকর খাবার, তার উপর আবার জাল। আমি তো শুধু দেখছিলাম পিচ্ছি হয়ে কী করে এত জাল খেয়ে উঠলি। আর চোখ দিয়ে এক ফোঁটা পানিও বের হলো না, এমনকি খাওয়ার মাঝখানে পানিও খেলে না। ইফরা রাগী দৃষ্টিতে তাকিয়ে বলল, শুনুন, আমার নাম পিচ্ছি না, আমার নাম আনায়া ইফরা। আর আমার খাওয়া নিয়ে আপনার না ভাবলেও চলবে, ধন্যবাদ। রায়েত মুচকি হাসল। সে অবশেষে তার লিটল রোজবার্ডের নাম জানতে পেরেছে। সে মনে মনে নামটা বলল, আনায়া ইফরা। তারপর বলল, আচ্ছা যাই হোক না কেন, তোমার নাম? শুনো পিচ্ছি, তুমি সেদিন আমাকে পানি দিয়ে সাহায্য করেছিলে, তার জন্য ধন্যবাদ। এবং আমার নাম মিস্টার আকরা না, আমার নাম হলো এহসান রায়েদ সিকান্দার। আর হ্যাঁ, যেহেতু তুমি আমাকে সাহায্য করে আমার জীবনে ঢুকে পড়েছ, আমিও তোমাকে সাহায্য করে তোমার মনে ঢোকার তোমার জীবনে এসে তোমাকে সবসময় সাহায্য করব। ইফরা কি বলবে বুঝতে পারলো না। সে ভাবলো হয়তো লোকটি আসলে তাকে সাহায্য করতেছে, এবং সে আরও ভাবলো যে তার কোনো সমস্যা হয় না, তাই এখন কথা বাড়ালো না। সে শুধু মাথা নাড়ায়, তারপর সেখান থেকে জানাবার জন্য ফা বাড়ায়। ঠিক তখনই রায়েত বলল, শোনো মেয়েদের সাথে বন্ধুত্ব করে এখানে এসেছো, ফুচকা খেয়েছো, ভালো কথা, কিন্তু ছেলেদের সাথে ভুলেও বন্ধুত্ব করবে না। ছেলেরা যে বড়ই খারাপ, তোমার সরলতার সুযোগ নেবে। এই জগতে কেউই কারো ভালো চায় না। কে কি করে কাউকে ক্ষতি করবে তার আগে যাবে সে কিভাবে, তাই বুঝে শুনে কাজ করবে। ইফরা থমকালো, তারপর রায়েদের দিকে সম্মানময় দৃষ্টি নিয়ে তাকালো, তারপর মাথা নাড়িয়ে আবার সামনের দিকে যেতে লাগলো। রায়েদ মুচকি আসলো। তারপর ইফরা ফাঁস দিয়ে একটি গানের লাইন গেতে যেতে লাগলো। মায়াবী চোখে কি মায়া, যেন গধুলি আবির মাখা, কি নেশা চড়ালে, কি মায়ায় জড়ালে। ইফরা অবাক হয়ে গেল, এই গান কেন ঘেলে। তারপর আবার বলল, যাই হোক আমার কি, কিন্তু ওনার গানের কণ্ঠ সুন্দর। ইফরা তার পথের দিকে যেতে লাগলো, আর রায়েন দাঁড়িয়ে তার লিটল রোজবাড়ির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল, যতক্ষণ পর্যন্ত তাকে দেখা গেল। তারপর আবার আনমনে গিয়ে উঠল, জানি তুমি আছো একা, তবে কেন ভালো দূরে থাকা, সময় তো থেমে থাকে না, দ্বিধা ভেঙে কাছে এসো না, কি নেশা চড়ালে, কি মায়ায় জড়ালে। ইফরা অতীত থেকে ফিরে এলো যখন পানি গরম হয়ে পড়তে লাগলো। তাড়াতাড়ি করে গ্যাস অফ করে কফি বানিয়ে রায়েদের কেবিনে দিয়ে এলো। তখন অবশ্য রায়েদ কেবিনে ছিল না, হয়তো না ওয়াশরুমে। ইফরা হাফ ছাড়লো, তারপর নিজের ডেস্কে এসে বসলো। তো ভিউয়ার্স, গল্পটা কেমন লেগেছে একটি কমেন্ট করে জানাবেন। গল্পটা ভালো লাগলে একটি লাইক করবেন, গল্পটাকে শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।